গত কয়েক বছরে আমরা যে কয়টা ব্যাটসম্যান পাইছি বাংলাদেশের ক্রিকেটে তার ভিতরে সবচেয়ে বেশি বিবর্তিত এবং সবচেয়ে ভালো পাওয়াদের একজন আমাদের তানজিদ হাসান তামিম। এ বিষয়ে কোনো বিতর্কের সুযোগ নাই। অনেকে যেটা করেন তার এই যে গ্লোবাল টুর্নামেন্টগুলোতে পারফরমেন্স একটু খারাপ বলে সেটাকে সামনে এনে এই ছেলেটাকে একটু ছোট করতে চান। কিন্তু আমি বলি যে গ্লোবাল টুর্নামেন্ট দিয়ে যদি গ্রেটনেস বিচার হতো তাহলে পৃথিবীর অনেক গ্রেটই, মানে ও তো গ্রেট না, অনেক গ্রেটই তালিকা থেকে বাদ পড়ে যেতেন। ফলে আমাদের দেখতে হবে বাংলাদেশের হয়ে সে কতটা ভালো করতেছে, কিভাবে ভালো করতেছে। সেই বিচারে আজকে তো সে আসলে রেকর্ড বই তছনছ করে ফেলল। নানা দিক থেকে অনেকগুলো রেকর্ড স্পর্শ করছে, ভাঙছে। মানে বাংলাদেশী রেকর্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেও কিছু মাইল ফলকের খুব কাছাকাছি চলে গেছে আজকে। এই জিনিসগুলো আজকে ছোট, ছোট করে একটু বলি। সাধারণত রেকর্ড নিয়ে আমি কথা বলি না। তারপরে এগুলো বলার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা বলবো একটু পরের দিকে যে তানজিদ তামিমের এই যে রান, এবছর সে ৭০০ উপরে রান, ৭১১ রান করে ফেলছে। এটা আদৌ কিছু অর্থ আছে কিনা? আমাদের এই যে বিশাল রান সে করল, এর আগে একবার শাহরিয়ার নাফিজ এক পঞ্জিকা বর্ষে ওয়ানডেতে ১০০০ এর উপরে রান করছিল। তখনও শাহরিয়ার নাফিজকে নিয়ে একই কথা হয়েছিল, জিম্বাবুয়ে আর হংকংয়ের বিপক্ষে করছে। তানজিদ তামিমের বিপক্ষেও কথাটা প্রায় একই রকম, যে ও বড় দলের বিপক্ষে তো না। এই ক্ষেত্রেই আমি একটু আলোচনা করতে চাই যে এই রানগুলোর অর্থটা কি? এটা কি আসলেই কিছু না? এগুলোকে কি আমরা চাইলেই উড়ায় দিতে পারি? সেই আলোচনাটা একটু ছোট্ট করে করতে চাই। ১ম এ একটু বলি যে তানজিদ তামিম কি, কি রেকর্ড স্পর্শ করলো, কি রেকর্ড করলো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কি করলো। প্রথমত তো ৮৯ রানের একটা ইনিংস খেললো। এটা যেকোনো টেস্ট খেলুড়ের দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমাদের যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। কথাটা বুঝাইতে পারছি কিনা? আমাদের ২ টা সেঞ্চুরি আছে আপনারা দেখছেন। ২ টা টি-টোয়েন্টি সেঞ্চুরি, একটা তামিম করছিল ওমানের বিপক্ষে, তামিম ইকবাল। আরেকটা করছে ইমন ইউইর বিপক্ষে। মানে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে আমরা এর আগে এত বড় ইনিংস আমাদের কোনো ব্যাটসম্যান খেলতে পারে নাই। তামিম ইকবালেরই ৮৮ রানের একটা ইনিংস ছিল। সেই ইনিংসটা নিয়ে আমার মনে হয় না তামিম খুব একটা গর্ব করেন। কারণ ১ উইকেট হারানোর পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটায় ২ জন নট আউট থেকে উনি আর রিয়াদ ম্যাচটা বের করে আনতে পারেন নাই। আ এটা আমার কাছে খুব, মানে বাংলাদেশের যে কয়টা ম্যাচ নিয়ে আমি খুব বিরক্ত তার ভিতরে ওইটা একটা। ফলে তামিমের সেই রেকর্ডটা আর ছাড়াইলেন আজকে তানজিদ তামিম। খুব ভালো লাগতো যদি ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেও একটা সেঞ্চুরি দেখতে পেতাম। তাহলে বাংলাদেশের ১ম ব্যাটসম্যান হিসাবে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে পারত। এটা দেখতে খুব ভাল লাগতো। কিন্তু যা করছে সেটাই যথেষ্ট। কি করছে? আবারও সেই একগাদা ছক্কা মারছে। ছক্কা মারায় তানজিদ তামিম নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে, ঘরোয়া ক্রিকেটেই তো সে সেটা শুরু করছে। তারপরে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গত ১ বছরে ছক্কা মারায় এমন একটা জায়গায় নিয়ে গেছে, ওরে এখন বাংলাদেশের কারো পক্ষে ধরা-ছোঁয়াই খুব কঠিন। এই ম্যাচ শেষ হওয়া পর্যন্ত সে এ বছরে ৩৮ টা ছক্কা মারছে। ৩৮ টা খুব ঝুল দিয়ে বললাম না? যে ৮ টা খুব জোর করে বললাম, এটার কারণ কি? কারণ হচ্ছে এর আগে বাংলাদেশে কোনোদিন কোনো ব্যাটসম্যান ১ বছরে ২৫ টা ছক্কাও মারতে পারে নাই। এর আগে বলতে এবছরই ওর কাছাকাছি ২৯ টা ছক্কা মেরে তালিকায় ২য় অবস্থানে আছে ইমন, পারভেজ হোসেন ইমন। যাকে কিন্তু আমরা মনে করতেছি আউট অফ ফর্ম। বুঝেন তামিম ইমনরে যে আমি বলি যে ওদের উপরেই বাজিটা ধরতে হবে। ইমনেরও কিন্তু অলরেডি ২৯ টা ছক্কা হয়ে গেছে, যেটা তানজিদ তামিম না থাকলে আবার রেকর্ড হয়ে যেত বাংলাদেশের। এর আগে বাংলাদেশে কেউ কখনো ২৫ টা ছক্কা মারতে পারে নাই। ইনফ্যাক্ট গত বছর জাকের আলী অনিক, হৃদয়, ইমন এরা এই ছক্কা উৎসব শুরু করার আগে ২০২৪ এ বাংলাদেশে কোনো ব্যাটসম্যান কোনোদিন ২০ টা ছক্কাও মারতে পারে নাই একটা পঞ্জিকা বর্ষে, একটা বছরে। অলরেডি তামিম সেই নাম্বারটাকে ৩৮ এ নিয়ে গেছে। ৩৮ টা কত বড় সেটা একটু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ দিয়েও আপনি বুঝতে পারবেন। ৩৮ টা ছক্কা এই বছরের এই ২০২৫ সালের ২য় সর্বোচ্চ ছক্কা টেস্ট খেলুড়ে দেশগুলোর ভিতরে। টেস্ট খেলুড়ে দেশগুলোর ভিতরে বারবার এই হিসাবটা করতে হচ্ছে কেন? কারণ হচ্ছে টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরে যে টি-টোয়েন্টিটা হচ্ছে ওগুলো তো ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি। ওগুলোর রেকর্ডও এটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এত আজগুবি হয় না রেকর্ডগুলো, এবং ওখানকার খেলাগুলো এত আজগুবি হয় যে রেকর্ড মিলানো খুব কঠিন। I think যে খুব দ্রুত আইসিসি সহ সব প্রতিষ্ঠান দুটো আলাদা রেকর্ড কিপ করা শুরু করবে।
কারণ আপনি যদি দেখেন টেস্ট খেলুড়ের দেশগুলোর ভিতরে এবার সর্বোচ্চ ছক্কা 43টা, সেটা মারছে হচ্ছে ইন্ডিয়ার অভিষেক শর্মা, আর আমাদের তানজিদ তামিম মারছে হচ্ছে 38টা। মানে তানজিদ তামিমের সামনে সুযোগ আছে অভিষেক শর্মাকে টপকানোর। যদিও অভিষেক শর্মারটা ব্যাপারটা দানবীয়, 14 ম্যাচে 43টা ছক্কা, এটা আনবিলিভেবল। কিন্তু আপনি যখন শুনবেন করণবীর সিং নামে এক ভদ্রলোক 122টা ছক্কা মারছে এবছর, তাহলে একটু আসলে হওয়ার কথা যে কোথায় 38টা ছক্কা 43টা ছক্কা নিয়ে অভিষেক শর্মা তানজিদ তামিমরা গর্ব করতেছে, আর করণবীর সিং 122টা মেরে বসে আছে। উনি অস্ট্রিয়ার খেলোয়াড়, উনি এই যে ইউরোপিয়ান লিগে প্রচুর খেলা হয় ইউরোপিয়ান টায়ারগুলোতে, এই জায়গায় মারছেন এগুলা। ফলে বুঝতেই পারতেছেন এই রেকর্ডগুলার এক করে বলাটা আসলে একটু সমস্যা, তাইলে আসলে বোঝানো যায় না ওয়েটটা। এবং এই টেস্ট খেলুড়ে দেশগুলো যদি আপনি হিসাব করেন তাহলে এবছর কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ রান টি-20-তে আমাদের তানজিদ তামিমের, সে রেকর্ডটাও সে করে ফেললো। 711 রান, এটা এখন পর্যন্ত এবছরে যে কোনো ব্যাটসম্যানের, যে কোনো দেশের যে কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা, ওই যে অভিষেক শর্মার কথা বললাম, তারা ম্যাচ খেলছে অনেক কম, তারপরেও কোনো একটা জায়গায় সর্বোচ্চ থাকা একদিনের জন্য বাংলাদেশি একটা ছেলের, এটা অনেক বড় একটা ব্যাপার, এটা দেখলেই বুকটা ফুলে যায়। এখন এরপরে আরো কিছু ছোট ছোট ব্যাপার আছে, যেগুলো হচ্ছে যে ওই যে 700 রানের কথা বললাম, 711 রান করছে এবছর তানজিদ তামিম। এর আগে বাংলাদেশের কেউ কখনো 600 রানও এক বছরে করে নাই, এক ক্যালেন্ডার ইয়ারে। 580 ছিল সর্বোচ্চ লিটনের, সেটাকে টপকায় এই তানজিদ তামিম 700 পার করে ফেললো। মানে বোঝেন ডিফারেন্সটা কোথায়। আরও দুটো জায়গায় বাংলাদেশি ছোট ছোট দুটো ব্যাপারে তানজিদ তামিমের কথা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে তানজিদ তামিম এই ম্যাচেই 1000 রান পার করে ফেললো টি-20তে, এবং যথারীতি কুইকেস্ট 1000 রান বাংলাদেশের পক্ষে টি-20তে, সেই রেকর্ডটা হলো। আর হচ্ছে তানজিদ তামিম এই ম্যাচটায় তার দশম 50 দেখা পেল, মাত্র 1.5 বছরের ক্যারিয়ার, এই সময় দশম 50 দেখা পেল। এটাও কত বড় সেটা বুঝতে পারবেন আপনি, এই লিস্টটা ডমিনেট করতেছে হচ্ছে, লিড করতেছে লিটন 15টা 50 নিয়ে, মানে তানজিদ তামিমের চেয়ে মাত্র 5টা 50 বেশি। লিটনের ম্যাচ সংখ্যা কত? লিটনের ম্যাচ সংখ্যা 114, মানে তানজিদ তামিমের ডাবলেরও বেশি ম্যাচ খেলে লিটন 15টা 50 করছে, আর তানজিদ তামিম অলরেডি 10 নাম্বার 50 করে ফেলছে। সবকিছু ইঙ্গিত দেয় যে তানজিদ তামিম টি-20তে একটা দুর্দান্ত শুরু করলো, এবং ওয়ানডে তো যথারীতি সে ভালোই করতেছে। লিমিটেড ওভার ক্রিকেটে এখন তানজিদ তামিমে আমাদের এক প্রান্তে নিশ্চিত একটা নাম হওয়ার কথা, এবং এই জায়গাটায় আসতে ছেলেটাকে বেশ কাঠখড় পোড়াইতে হয়েছে। এসব গল্প তো আপনাদেরকে আমি বলছি, অনেকেই বিভিন্নভাবে বলছে যে তানজিদ তামিম যখন আন্ডার 19 পার করে আসলো তখন খুবই বেপরোয়াভাবে এবং হুইমসিক্যালি তাকে 2023-এর ওয়ার্ল্ড কাপ দলে নিয়ে নেওয়া হয়েছিল, এবং লাস্ট মোমেন্টে যখন তামিম ইকবাল ওখান থেকে সরে গেল ওয়ার্ল্ড কাপ টিম থেকে, তখন যেটা হলো তানজিদ তামিমকে ওই পিচ্চি বয়সে, যার কোনো এক্সপোজার নাই, লোকাল ক্রিকেটও তেমন বেশি খেলে নাই, ইন্টারন্যাশনাল ম্যাচও খুব বেশি খেলে নাই, এই অবস্থায় তাকে বিশ্বকাপে খেলতে হলো। বিশ্বকাপে যে সে ভজকট করে ফেললো, তারপর থেকে তাকে বেশ কিছুদিন স্ট্রাগল করে আবার ন্যাশনাল টিমে ফিরতে হচ্ছে, এবং ফিরে সে প্রুভ করছে হি ইজ দ্য ওয়ান, যে আসলে এখানে থাকতে আসছে। এই জিনিসটা সে কিন্তু প্রুভ করছে, এবং তার প্রতি আমরা মাঝে মাঝেই আমি দেখি আমরা নির্দয় হয়ে মাত্র 2-3টে ম্যাচে সে যখনই রান না পায় তখনই আমরা আবিষ্কার করি যে ও শুরুর দিকের মুভমেন্টটা খেলতে পারে না, ইনসুইঙ্গারটা খেলতে পারে না। এসব ব্যাপারে বিশেষজ্ঞ মতামত দেওয়া হয়, আমাদের নির্বাচকরা খুব দ্রুত হেলে দুলে যান, তাহলে কি তানজিদ তামিমকে বাদ দিয়ে দিব কিনা। আমাদের ম্যানেজমেন্ট খুব কুইক ডিসিশন নিয়ে ফেলেন, তাহলে তানজিদ তামিমকে বসায় দেই। এগুলো তো আমাদের ম্যানেজমেন্টের নির্বাচকদের প্রবলেম আছে, এগুলো মাথায় রেখেই আমি ওই আলোচনাটা করতে চাই যে তানজিদ তামিমের এই যে গাদা গাদা রেকর্ডের কথা বললাম, মাইল ফলকের কথা বললাম, এগুলো আসলে কি মিন করে। শুরুতে শাহরিয়ার নাফিসের কথা বলছি, যে শাহরিয়ার নাফিস 2006 সালে বাংলাদেশের হয়ে 1000-এর উপরে রান করছিল একমঞ্জিকা বর্ষে। তখন এটা নিয়ে খুব হইচই একাধারে হয়েছিল, এবং খুব মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য হয়েছিল। হইচইটা হয়েছিল এই কারণে যে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ব্যাটসম্যান এক ক্যালেন্ডার ইয়ারে 1000-এর উপরে রান করলো, এর আগে বোধহয় কেউ 600-700 রানও করতে পারে নাই। দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ডাস ইয়ার ফর শাহরিয়ার নাফিস। কিন্তু মুশকিলটা হলো কি, যে এই সঙ্গে শাহরিয়ার নাফিসের পরপরই ওই 1000 রান করলো 2006-এ, এরপরে 2007-এ যখন বিশ্বকাপের ঠিক আগের সিরিজটাও সে একটা সেঞ্চুরি মারলো, তারপর বিশ্বকাপে 4-5টা ম্যাচ শাহরিয়ার নাফিস রান পেল না। তখনই আমাদের পণ্ডিত সমাজ, বিদগ্ধ সমাজ, যদিও তখনও ফেসবুক আসে নাই, ফেসবুক থাকলে আমার ধারণা শাহরিয়ার নাফিসকে ওয়েস্ট ইন্ডিজে ফেলেই দিয়ে দিত, এরা সমুদ্রে ফেলে দিত, যে ও শাহরিয়ার নাফিস চলে না।
মাত্র ৩টা না ৪টা ম্যাচ শাহরিয়ার নাফিস রান করতে পারল না। এই বিদগ্ধ সমাজ চেতে গেল, চেতে গিয়ে ফারুক ভাই তখন চিফ সিলেক্টর টিমের সঙ্গে ছিল, শাহরিয়ার নাফিসকে ড্রপ করে দিল। শাহরিয়ার নাফিসের ক্যারিয়ারটা কার্যত ওখানেই শেষ। এরপরে শাহরিয়ার নাফিস অনেক স্ট্রাগল করছে, অনেক রান করছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে বন্যা বয়ে দিচ্ছে, আর কখনো ন্যাশনাল টিমে সেভাবে ফেরা হয় নাই। ২০১১ সালে একটা ফিরছিল, ওটা ফেরা বলে না। এখন আমি ভয়টা যেটা পাই যে সেই একই গন্ধ, একই বিদগ্ধতা আলোচনা আমি ফেসবুকে দেখি আমাদের এই তানজিদ তামিম ছেলেটাকে নিয়ে। এই রানের কোনো অর্থ নাই, বুঝছেন? এইগুলাই যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ইউএই, এই ওয়েস্ট ইন্ডিজের ধ্বজভঙ্গ একটা দল, এদের বিপক্ষে করে, এগুলার কোনো লাভ নাই এগুলা কইরা। মানে আমি তো সবসময় নীরেন্দ্রনাথ চৌধুরীর কথাটা বলি যে ভয়ানক একটা আত্মঘাতী জাতি হচ্ছে এই আত্মঘাতী বাঙালি। মানে নিজেদের কোনো কিছু নিয়ে গর্ব করতে শিখি নাই আমরা। সবকিছুরে আমরা ডাউন প্লে করি। আমাদের যেকোনো অ্যাচিভমেন্টকে। আমাদের প্রফেসর ইউনূস নোবেল পাইলেও আমরা বলি এটা কোনো ঘটনা না। ওই কারে টাকা-টোকা দিয়ে পাইছে। আমাদের কেউ কিচ্ছু করলে আমাদের হুমায়ূন আহমেদের বই জাপানে ট্রান্সলেট হয়, জাপানে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়। হুমায়ূন আহমেদ ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড হন। আমরা বলি এটা কোনো ঘটনা না। আমাদের ফারুকী ভাই বুসানে পুরস্কার পেলে আমরা বলি যে ফারুকী তো ওর বন্ধু-বান্ধব পুরস্কার দিছে। আমরা নিজেদের কোনো কিছু নিয়ে উল্লাস করতে পারি না। ওই একই জিনিস ক্রিকেটেও সত্যি। যখনই কেউ কিছু অ্যাচিভ করে আমরা চেষ্টা করি এটা প্রমাণের, অন্যদের লাগে না। এটা তো প্রমাণের চেষ্টা করবে ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, বন্ডরা বা ইদানিং শ্রীলঙ্কানরা, অন্যদের লাগে না। আমরা নিজেরাই নানা রকম খোঁচায়, খোঁচায় দুর্গন্ধ বের করার চেষ্টা করি। যে না এটা কিছু না। ও যাদের বিপক্ষে খেলছে ও আমি হইলেও রান করতে পারবো। মানে শুধু ও খেলছে। এই যে বছরে এতগুলো ম্যাচ হইলো নেদারল্যান্ড অমুক-তমুকের বিপক্ষে, এটা শুধু তানজিদ তামিম খেলছে। বাকি আমাদের যে ক্লাসি ব্যাটসম্যানরা যারা খেলছেন, এরা কেউ ওই ম্যাচগুলোতে ব্যাট করার জন্য সুযোগ পায় নাই। তানজিদ তামিম তাদের নিষেধ করছিল রান করতে। মানে এগুলা আমার বলতেও ইয়ে লাগতেছে যে এইভাবে বলবো, বাকি ক্রিকেটারদের অ্যাটাক করা তো ঠিক না। তানজিদ তামিম এদের বিপক্ষে খেলছে, বাকিরাও তাদের বিপক্ষে খেলছে। বাকিরা পারে নাই, তানজিদ তামিম পারছে। প্রথমত হচ্ছে এটা সত্যি। দ্বিতীয়ত হচ্ছে এর ভিতরে ছোট, ছোট ব্র্যাকেট আছে। ছোট, ছোট ব্র্যাকেট আছে। এই যে শ্রীলঙ্কা সফরে সে তার এর আগের ক্যারিয়ার বেস্টটা তো শ্রীলঙ্কার এগেইনস্টে মারছিল। 73 ছিল বোধহয় সেটা। শ্রীলঙ্কার বোলারদের আপনার পাড়ার বোলার মনে হয়? হাসারাঙ্গা-টাঙ্গা ওদেরকে আপনার কি বোলারই মনে হয় না। নুয়ান তুষারা ওদেরকে বোলারই মনে হয় না। তাই যদি হয় তাইলে তো বলেন, এইগুলাই বলেন। আর আমি আপনাদের সঙ্গে যদি একমত হইও, হ্যাঁ, খানিকটা একমত হতেই হবে যে আমরা খুব বড় কোনো দলের বিপক্ষে এবছর তেমন খেলি নাই। পাকিস্তানের বিপক্ষে খেলছে আর শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে। পাকিস্তান তাদের সেরা বোলারদের যেমন শাহীন শাহ আফ্রিদি বা এদেরকে ওই ট্যুরটা পাঠায় নাই। আমাদের ঘরের মাটিতে খেলা ছিল। সবকিছু আপনার সঙ্গে আমি একমত। যে হ্যাঁ, আসলেই তানজিদ তামিম দুর্বল দল পাইয়া এই রানগুলো করিয়াছে। এইগুলাতে ল্যাপটার ইফেক্টটা কি? আপনি এটারে কাটে দিয়েন না, শাহরিয়ার নাফিস বানায়েন না। এই রানটারে, এই অ্যাচিভমেন্ট গুলারে এইভাবে ফ্লুইড দিয়ে মুছে ফেলেন না। এটারে অ্যাপ্রিশিয়েট করেন। অ্যাপ্রিশিয়েট করলে যেটা হয়, আমার মা ছোটবেলায় বলতো আমরা ওই যে ছুরি, কাঁচি কিছু পাইলে শুধু কলা গাছ কোপাইতাম, কচু গাছ নামাইতাম, কচু গাছে কোপ দিয়ে কেটে ফেলতাম। এখন কচু গাছ কেটে ফেললে তো কারোর কোনো ক্ষতি নাই। কচু গাছ যেগুলো কাটতাম ওগুলো ওই খাবার কচু গাছ না, বুনো কচু গাছ। না, আমার মা এটা করলে খুব রাগ হতো। আমার মা বলতো যে, "এই যে কচু গাছ কাটতেছিস, কাটতে, কাটতে মানুষ কাটার অভ্যাস হয়ে যাবে।" এটা কিন্তু কথার কথা না। আপনি যেকোনো একটা কাজ সৎ বা অসৎ, ভালো বা মন্দ এটা করতে থাকেন, একসময় আপনি যেকোনো স্টেজে করতে পারবেন। আপনি আজকে এই যে বাচ্চাদের কেন আমরা এই নৃশংস গেম খেলতে দিতে চাই না, যেগুলোতে অনেক ফায়ার আর্মস ইউজ করতে হয় অমুক-তমুক। কারণ বাচ্চাদের কাছে তখন গুলি করে মানুষ হত্যা, এটা স্ক্রিনে করতেছে সে, এটারে আর খুব বড় কোনো ঘটনা মনে হয় না। বড় হওয়ার পরে সে সত্যি, সত্যি মানুষ হত্যাটা তার কাছে খুব সহজ একটা ব্যাপার মনে হয়। আমার কাছে যেমন একটা যেকোনো প্রাণী, ওই প্রাণীটা ব্যথা পাইছে, এই ফিলটা আমারে যে শিউরে উঠায়, আর আমার ছেলেটা যখন সারাদিনের দুম, দুম করে টিভিতে ওইগুলা খেলে বা কম্পিউটারে, ওর কাছে ওই ফিলটা আসবে না। আবার উল্টোটাও সত্যি। যে ছেলেটা সবসময় বিড়ালের সেবা করতেছে, যে ছেলেটা সবসময় একটা গাছ দেখলেও আদর করতেছে, ও বড় হয়ে না মানুষ দেখলেও, ওরকম একটা গরিব মানুষ দেখলেও ওই একই আদর করে। ওই জিনিসটা ক্রিকেটেও সত্যি। আপনি যেকোনো বোলারের এগেইনস্টে, সেটা পাড়ার বোলার হোক, গলির বোলার হোক, যেকোনো উইকেটে আপনার প্রতিপক্ষ ক্যাচ ছাড়ুক, যেকোনোভাবে হোক, আপনি যখন ধারাবাহিকভাবে রান করতে শেখেন, ওটার একটা আসর আছে। টিমও যেরকম জিততে থাকলে জেতার অভ্যাস তৈরি হয়, ওটা বড় দলের বিপক্ষে জয় এনে দেয়, জয়ের ধারাবাহিকতায় থাকলে। তেমন ব্যাটসম্যানদের সেরকম একটা বড় ব্যাপার হচ্ছে রান করার অভ্যাসটা।
হ্যাঁ, টেকনিক্যালি তাদের যদি দুর্বলতা থাকে সেগুলো কাটায় উঠতে হবে। বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলা শিখতে হবে, গ্লোবাল টুর্নামেন্টে খেলা শিখতে হবে। সবই সত্যি। পাশাপাশি এই যে অভ্যস্ততা, এই যে নানা রকম রেকর্ডে নিজের নাম তোলা, দেশের সব রেকর্ড তছনছ করে দেওয়া, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পারফর্ম করা, মানে ইন্টারন্যাশনাল রেকর্ডের পিছনে ছোটা, এই জিনিসগুলো মানুষকে একটা অভ্যস্ততায় ঠেলে দেয়। আজকে যদি বলি আপনাদের শুনতে খারাপ লাগবে। সাকিব যখন অলরাউন্ডার হয়ে উঠল, শুরুতেই কি সব পারফরম্যান্স বড়, বড় দলের বিপক্ষে করছে? বিদেশের মাটিতে গিয়ে করছে? করে নাই তো। ওগুলো তাকে একটা অলরাউন্ডার হিসেবে এস্টাবলিশমেন্ট এনে দিছে। একটা পর্যায়ে সাকিবের ভিতরে ওই কনফিডেন্সটা, ওই স্কিলটা চলে আসছে যে সে যেকোনো জায়গায় যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এটা করতে পারে। করতে, করতেই সে নাম্বার 1 হইছে। আমরা যদি সত্যি আরেকটা নাম্বার 1 দেখতে চাই, আমাদের এই জাতীয় পারফরম্যান্সকে উৎসাহ দিতে হবে। এই জাতীয় পারফরম্যান্সকে প্রমোট করতে হবে। এই জাতীয় পারফরম্যান্স করার পরে ২-৪ টা ম্যাচ ওকে খারাপ খেলার সুযোগ দিতে হবে। শাহরিয়ার নাফিসের মতো ৪ টা ম্যাচ খারাপ খেললো আর আপনি বাদ দিয়ে দিলেন যে চলে না। ও হংকং আর জিম্বাবুয়ের এগেইনস্ট এর খেলোয়াড়। আপনি ভুলেই গেলেন যে শেন ওয়ার্নের তামা, তামা করে এই ছেলেটা সেঞ্চুরি করছিল শাহরিয়ার নাফিস। এ কথাটা আপনার মাথায়ই থাকলো না। ওই জিনিসটা যেন এই ছেলেটার ক্ষেত্রে না ঘটে। আজকে ইতিবাচক একটা দিন, এরকম দিনে ও ৮৯ রানের ইনিংস খেলছে। এরকম কথা কেন আলোচনায় তুললাম? কারণ হচ্ছে আমি জানি খানিক পরেই এই ম্যাচে যদি আমি যখন কনটেন্টটা শুট করতেছি তখনও ম্যাচের রেজাল্ট হয় নাই। ফলে আমি জানি না ম্যাচ জিতছে না হারছে। আপনারা যখন দেখতেছেন তখন জানেন। কিন্তু যদি আমরা হেরে যাই বা জিতে যাই, যাই হোক না কেন ২-১ দিনের মধ্যেই আমি এই আলোচনা দেখতে পাবো যে তানজিদ তামিমের এই রানের অর্থ নাই। ভাই এই জায়গা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। একটু প্রমোট করতে হবে এদেরকে। সবাই মিলে একটু প্রমোট করতে হবে। তাহলে দেখবেন ওরা ওই যে রান করার অভ্যস্ততার মধ্যে আসছে। তখন আমরা হট করে একদিন আবিষ্কার করব, ও মা তানজিদ তামিম দেখি সত্যি, সত্যি ইন্টারন্যাশনালেই ১ নাম্বার র‍্যাংকিং এ চলে গেছে। ওই জিনিসটা আবিষ্কার করার অপেক্ষায় থাকলাম। ওই দিনটা সাকিব আল হাসানকে ২ টো ফোন দিছিলাম আমি। একটা হচ্ছে টেস্টের, একটা ওয়ানডের নাম্বার 1 এ যাওয়ার পরে। আমি তানজিদ তামিমকে ওই ফোনটা দিতে চাই। তানজিদ তামিমকে ওই ফোনটা দিতে চাই যে, এই বছরের আপনি সেরা খেলোয়াড়। এই রেকর্ডটা অন্তত আপনার হইছে। এই ফোনটা দেওয়ার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।